আজকের সত্য কাহিনী মীরা। খালি স্থান, কাল, পাত্র চেঞ্জ করা হয়েছে। মীরাকে যেদিন তার শ্বশুরবাড়ির লোকেরা ঘর থেকে বের করে দিল, সেদিন মীরার কাছে কোনো অপশন ছিল না যে সে কোথায় যাবে, একমাত্র নিজের গ্রামের বাড়ি ছাড়া। সে দ্বিতীয়বার কন্যা সন্তান জন্ম দিয়েছে। তারা চায় না, তারা চেয়েছিল পুত্র সন্তান, তাই তাকে অত্যাচার করে তাড়িয়ে দিল তাদের ঘর থেকে। 2 সন্তান আর লাগেজ নিয়ে সে চলল তার পৈতৃক বাড়ির উদ্দেশ্যে। তার এখন কেউ নেই, তার বাবা মা মৃত, দাদা আমেরিকায় সেটেলমেন্ট, কিন্তু তার সঙ্গে কোনো যোগাযোগ নেই। বাবার কোনো ভাই নেই যে খোঁজ খবর নেবে, এবং পিসিরা বহু দূরে থাকে। তাই চোখের জল ফেলতে ফেলতে সে চলল তার পৈতৃক বাড়ির দিকে, যদি সেখানে তার থাকবার জায়গা হয়। গ্রামের কাছাকাছি পৌঁছেই নিজেদের বাড়িটার কাছে এসে পৌঁছলো। বাড়িটার অবস্থা শোচনীয়, চারিপাশ জঙ্গলে ভর্তি হয়ে গেছে। গেটের সামনেও 1 হাঁটু অবধি জঙ্গল। কি করে সে প্রবেশ করবে বুঝে উঠল না। মনে পড়ে গেল রামু কাকার কথা, যে অনেক দিন তার বাবার সঙ্গে বাবার কাছে থেকে কাজ করেছে। আজ রামু কাকা কি বেঁচে আছে? তাহলে হয়তো কিছু গতি হতে পারে। সে কোনো রকমে গিয়ে পৌঁছালো রামু কাকার ঘরে। কাকি বাইরেই ছিল। কাকি তাকে দেখে আনন্দে উল্লসিত হয়ে উঠল। আরে মীরা যে! মীরা বসতেই রামু কাকাও এসে হাজির। রামু কাকা মীরাকে দেখে খুবই আনন্দিত হলো, কিন্তু যখন মীরার মুখে সমস্ত কাহিনী শুনল তখন সে তো রেগে আগুন। সে এই যায় কি সেই যায়, বলে চল আমি দেখছি কে তোকে এইভাবে অপমান করেছে। কিন্তু মীরার কথায় রামু কাকা থামল। মীরা আর ফিরে যেতে চায় না সেই অত্যাচারীদের ঘরে। তখন রামু কাকা বলল, বেশ, তোর কোনো চিন্তা নেই, তোর রামু কাকা যখন আছে তোর ঘর দৌড় সব ব্যবস্থা আমি করে দেবো। সঙ্গে সঙ্গে রামু কাকা লোকজন নিয়ে সেই ঘরের জঙ্গল ঝোপ যা ছিল সব পরিষ্কার করে দিয়ে 2টি ঘর একেবারে বসবাসের উপযোগ্য করে দিল সারাদিনের মধ্যে। আসবাবপত্র ঝেড়ে পরিষ্কার করে একটি বেডরুম ভালো করে পরিষ্কার করে দিল, লাগোয়া একটি কিচেন এবং টয়লেট যা ছিল সব পরিষ্কার পরিচ্ছন্ন করে বসবাসযোগ্য করে তুলল। বিকেলের মধ্যেই সে মীরাকে নিয়ে এলো তাদের বাড়িতে। সঙ্গে এলো রামু কাকা এবং তার স্ত্রী এবং তাদের একমাত্র নাতি উজান। রামু কাকার জীবনে ইতিমধ্যে অনেক কাহিনী ঘটে গেছে। তার ছেলের বউ মৃত, তাই তার একমাত্র ভরসা নাতি উজান, 17 বছরের ছেলে। রামু কাকা এবং কাকি কিন্তু মীরাকে একা ফেলে দিয়ে গেল না। তারা অনেক বুদ্ধিমান, তাদের অনেক দায়িত্ববোধ। তারা জানে যে মীরা সেখানে একা থাকতে পারবে না। রামু কাকা এবং কাকি তাদেরকে পাহাড়ের মতন আগলে রেখেছে, কোনো কিছুতে ত্রুটি হতে দেয় না, সর্বদাই আগলে রেখেছে যাতে তার কোনো ত্রুটি না হয়। এদিকেও বিপদও পিছু ছাড়ে না। গ্রামের যে প্রতিপত্তিশালী এক ব্যক্তি, তার ছেলে যার নাম নির্মল, সে তার কুদৃষ্টি পড়েছে মীরার দিকে। সে মাঝে মাঝেই আসতে শুরু করলো। মীরা একদিন সৌজন্যমূলক ব্যবহার দিল, কিন্তু তাকে তার মোটেই পছন্দ নয়। তার হাব ভাব ভঙ্গি কোনো কিছুই মীরার পছন্দ নয়। মীরা তাকে এড়িয়ে যেত। এতে কিন্তু নির্মল আরও বেশি রেগে গেল। সে একদিন রাত্রিবেলায় দলবল নিয়ে হামলা করলো মীরার ঘরে। সেদিন রামু কাকা ছিল বাইরে, সে তার কাজে গিয়েছিল, তার চৌকিদারির কাজে। সেই সুযোগে এসে তারা হামলা করলো। ছোট্ট উজান, বছর 17, একটি বল্লম নিয়ে কোনো রকমের দরজায় ঠেক দিয়েছিল। হামলা বাড়লে তখন মীরা পুলিশে ফোন করে দেয়। পুলিশ আসতেই তারা সেখান থেকে সরে পড়ে। এ খবর জেনে রামু কাকা খুব রেগে গেল। সে বলল, আজ সে চৌকিদারির কাজ করবে না, বরং দিনের বেলায় কোনো কাজ দেখে নেবে।
মীরা বলল, না রামু কাকা, তুমি তোমার কাজ করো, আমার জন্য তোমাকে তোমার ক্ষতি করতে হবে না। রামু কাকা স্পষ্ট জানিয়ে দিল, তোমার ক্ষতির থেকে আমার ক্ষতি বড় নয়। রামু কাকার উপর কথা বলা চলে না, তাই মীরা চুপ করে গেল। এইভাবে বেশ কিছুদিন চলছিল। হঠাৎ তারা জানল যে গ্রামে ফিরে এসেছে মাধব, মীরার ছোটোবেলাকার বন্ধু, যারা একসঙ্গে পড়াশোনা করে একসঙ্গে খেলাধুলা করে বড় হয়েছে। মাধব এক সামরিক বিভাগে কাজ করে। হঠাৎ করে তার হাতে গুলি লাগায়, সে বিশ্রাম নিতে এসছে 3 মাসের জন্য। মাধব এসেই যখন মীরার খবর পেল, সে সঙ্গে সঙ্গে উপস্থিত হলো মীরার কাছে। মীরা মাধবকে দেখে খুবই খুশি হলো। তার ছোটোবেলাকার বন্ধু, তারা একসঙ্গে মানুষ হয়েছে, বড় হয়েছে। তারা দুজনে অনেক গল্প করলো। মীরার মনটা অনেক হালকা হলো। মাধব প্রায়ই আসতে লাগলো তাদের বাড়ি, আসে, গল্প করে, চা খায়, আবার চলে যায়। এই ব্যাপারটা কিন্তু নির্মলের পছন্দ হলো না। নির্মলের বুকটা জ্বলে উঠল। সে মাধবকে শিক্ষা দেওয়ার জন্য তার উপর হামলার চেষ্টা করল, কিন্তু মাধব ছিল অত্যন্ত শক্তিশালী, দৃঢ়চেতার মনের মানুষ। মাধবের কাছে তারা কিন্তু হেরে গেল। মাধব তাদেরকে চুপ করিয়ে দিল। এদিকে মাধবের যাওয়ার সময় চলে এসছে, কিন্তু হঠাৎ করে সে তার পরিকল্পনা বদলে দিয়ে ফেলেছে। সে আর সামরিক বিভাগে কাজ করবে না, সে ইস্তফা দেবে। এ কথাতে অবশ্য তার মা বাবার খুশি হলো, কারণ তারা চায় না ছেলে আবার সামরিক বিভাগে ফিরে যাক। যাই হোক, সে তার কাজটা ইস্তফা দিল। এখন তার একমাত্র লক্ষ্য মীরার জীবনে কিভাবে আনন্দ আনা যায় বা মীরাকে কিভাবে প্রতিষ্ঠা দেওয়া যায়। তাই তার প্ল্যান মাফিক একদিন মীরাকে বলল যে সে চায় মীরার বাড়ির সামনে যে জমি, সেখানে একটি স্কুল করতে। প্রথমে কেজি স্কুল দিয়ে শুরু করা হবে, কারণ আশেপাশে গ্রামে কোথাও একটা ইংরেজি মাধ্যমের স্কুল নেই। সবাইকে বাইরে যেতে হয়, 1-2 ঘন্টার জার্নি করে অনেক দূরে দূরে তাদের স্কুলে যেতে হয়। যদি গ্রামে তারা একটা স্কুল করতে পারে, তাহলে এখানে পড়ার জন্য অনেক ছাত্রছাত্রী তারা পাবে। কারণ এই গ্রামগুলি খুবই অবস্থাপন্ন, তারা তাদের ছেলে মেয়েদের ইংরেজি মাধ্যমে পড়াতে সক্ষম। তাই এখানে যদি একটি স্কুল করা যায়, তাহলে তাদের ভালোই চলবে, কারণ অনেক দূরে পাঠানোর চেয়ে বাড়ির কাছে তারা পাঠাতে চাইবে। এইভাবে মাধবের প্ল্যান অনুযায়ী প্রথমে 2টি কক্ষ বিশিষ্ট একটা স্কুল তৈরি হলো। প্রথমেই ছাত্র পাওয়া গেল 50 জন। শুধু তো স্কুল করলে হবে না, তার সঙ্গে চাই আসবাবপত্র, অফিস ঘর, আয়া, চৌকিদার ইত্যাদি অনেক কিছু চাই। সবেরই ব্যবস্থা হলো। ইতিমধ্যেই মীরা তার উপরের ঘরগুলি পরিষ্কার করতে গিয়ে একদিন একটা ফাইল খুঁজে পেল, যে ফাইলে কিছু জমি সংক্রান্ত কিছু কাগজপত্র রয়েছে। সেটি রামু কাকাকে জানাতেই রামু কাকা উকিলবাবুকে ডেকে আনলেন। উকিলবাবু সমস্ত দেখে বললেন যে তার বাবার অনেক জায়গায় অনেকগুলো জমি রয়েছে, কিন্তু তার উত্তরাধিকারী তার পুত্র এবং কন্যা দুজন মিলিত হবে। আমেরিকাতে খবর না পাঠিয়ে সে মীরাকে একা জমির ভাগ দিতে পারবে না। আমেরিকা তার ভাইয়ের উদ্দেশ্যে চিঠি পাঠানো হলো, নানা রকম আইনের তরফ থেকেও অনেক চিঠি পাঠানো হলো, কিন্তু তার কোনো উত্তর এলো না। মোটামুটি 6 মাস কেটে গেলে তারপরে সিদ্ধান্ত হলো যে মীরাকে এই সব সম্পত্তির মালিকানা দেওয়া হবে। মীরা জমির মালিকানা পাওয়ার পর রামুকাকে বলল যে এর থেকে বেশ কিছু জমি সে বিক্রি করে দিতে চায়, তাহলে তার সন্তান দুটিকে সে একটু ভালোভাবে মানুষ করতে পারবে এবং ভবিষ্যতের কিছু ব্যবস্থা হবে। মীরার কথা অনুযায়ী বেশ কিছু জমি বিক্রি করে দেওয়া হলো এবং হাতে যা টাকা পাওয়া গেল তাতে সে তার সন্তানদের মোটামুটি ভালোভাবেই মানুষ করে নিতে পারবে এবং তার ভবিষ্যতের কিছু খরচও উঠে যাবে। এইভাবে দিন কাটতে থাকে। স্কুলও তাদের দিন দিন বাড়তে থাকে, উন্নতি হতে থাকে। একদিন মীরা মাধবকে প্রস্তাব দিল যে মাধব, তুমি এবার একটা বিয়ে করো, তোমার আমি সুখী সংসার দেখতে চাই। মাধব তাকে জানালো যে সে যে মেয়েকে বিয়ে করতে চায় সে যদি রাজি হয় তবেই সে সেই মেয়েকে বিয়ে করবে।
মীরা সেই মেয়েটির ঠিকানা চাইল। মাধব বলল সে পরে হবে ক্ষণ। দুদিন বাদেই মাধবের মা বাবা এলেন মীরার কাছে এবং মীরাকে তাদের প্রস্তাব জানালেন। মীরা চমকে উঠল। মীরা বলল, না, এই হতে পারে না। সে একটি স্বামী পরিত্যক্তা মহিলা, তার আদৌ কোনো ডিভোর্সও হয়নি এবং সে 2 সন্তানের জননী। সে মাধবের জীবনকে নষ্ট করতে চায় না। মাধব অনেক ভালো মেয়ে পাবে, অনেক ভালো মেয়ের সঙ্গে বিয়ে হয়ে এসে সুখী হবে। সে তার রাজি না হওয়ার কথাটি জানিয়ে দিল। মাধবের মা বাবা ফিরে গেলেন। এরপর কিন্তু মাধব আর স্কুলে আসে না। মীরা খুবই উত্তেজিত হয়ে পড়ে। মাধব না আসাতে সে কী করে স্কুল চালাবে? 2 দিন কেটে গেল, 3 দিন কেটে গেল, 4 দিন কেটে গেল, এইভাবে 7 দিন কেটে গেল। মাধব আর স্কুলে আসে না। মীরা একদিন সাহস করে মাধবকে ফোন করলো। মাধব তাকে স্পষ্ট জানিয়ে দিল যে সে যেন তার আর খোঁজ না করে। সে এবার নিজের মতন জীবন কাটাবে। সে যেটা চেয়েছিল সে সেটা পায়নি, তাই সে নিজের মতনই জীবন কাটাতে চায়। মীরা তাকে অনেক বোঝাবার চেষ্টা করলো, কিন্তু মাধব কিছুতেই রাজি নয়। শেষ পর্যন্ত মীরা তার কাছে কিন্তু বশ্যতা স্বীকার করল। এরপর একটি শুভ দিন দেখে মীরা ও মাধবের বিয়েটা হয়ে গেল। বিয়ের পর মীরা কিন্তু তার মাধবকে বলেছিল সে তার নিজের ঘরেই থাকবে। এতেও তারা রাজি হলো। এরপরে মীরা ও মাধব দুজনে মিলে স্কুলটাকে আরও উন্নতির পথে নিয়ে গেল। মাধব হলো তার আদর্শ স্বামী এবং তার বাচ্চাদের আদর্শ পিতা। এইভাবেই মীরা ও মাধবের একটা নতুন দাম্পত্য জীবনের কাহিনী শুরু হয়ে গেল। শেষ হলো মাধব ও মীরার কাহিনী। তো গল্পটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পারলে একটা লাইক দিন এবং শেয়ার করে সঙ্গে থাকুন।